রাশিয়া সফরে প্রথম থেকেই আমাদের পরিকল্পনা ছিল মস্কো, সেন্ট পিটার্সবার্গ এই দুটি নামজাদা শহরের বাইরেও যদি একটু উঁকিঝুঁকি মারা যায়। গেলাম সেন্ট পিটার্সবার্গ থেকে পেট্রোজাভস্ক নামে একটি শহর। এটি ক্যারেলিয়া প্রজাতন্ত্রের রাজধানী। এখানেই আছে ওনেগা লেক, যেখানে 50টি নদীর জল মিলিত হয়েছে। হ্রদের কিজিতে দ্বীপে আছে কাঠের স্থাপত্যের চমৎকার সমাহার। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কিজি পোগোস্ট, যেখানে দুটি কাঠের তৈরি গির্জা আর একটা ঘন্টা লাগানো টাওয়ার রয়েছে। সমগ্র চার্চটি তৈরি হয়েছে পাইন গাছের গুঁড়ি দিয়ে। শুধুমাত্র ভিতটাতে ব্যবহার করা হয়েছে অল্প পাথর। আশ্চর্য হবেন জেনে যে কাঠ জোড়াজুড়ির কাজে পেরেকের কোনো বালাই নেই। এমন একখানি সৃষ্টি দেখতে কার না মন চাইবে? পোগোস্টটি 1990 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। রাশিয়া মিউজিয়ামের সাধক। সেই মতো পিটার দি গ্রেটের তৈরি এই শহরে প্রচুর মিউজিয়াম আছে। বিভিন্ন বিষয়ের প্রদর্শনীগুলি ঘুরে ক্যারেলিয়ার ইতিহাস, প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোককাহিনী জানতে পারা যায়। তার উপর এদের অনন্য আর্ট ও ফাইন আর্ট ও চমকপ্রদ হস্তশিল্প, যেমন পুতুল, সূচিকর্ম, এমন সব কিছুর সাথে পরিচিত হবার সুযোগ আছে। এখানে বহু কলকারখানা থাকলেও জায়গাটা বিখ্যাত কাঠের তৈরি বিভিন্ন সামগ্রীর জন্য। চার্চ তো দেখালাম, কাঠের পুতুল থেকে বাড়ি বা রেস্টুরেন্ট সবকিছুই অভিনব। কিন্তু প্রবল ঝড় ও বর্ষণ আমাদের ভাগ্য নির্ধারণ করে দিল। না দেখা হলো মিউজিয়াম, না দেখা হলো কাঠের চার্চ। চার্চ দেখতে লঞ্চে করে যেতে হয়। খারাপ আবহাওয়ার কারণে লঞ্চ বাতিল। যাই হোক, লঞ্চ ঘাটে হস্তশিল্পের বেশ বড় একখানি দোকান আছে। সেই দোকানের জিনিসগুলি আমাদের এত পছন্দ হলো যে ভ্রমণের শেষ বেলায় অনেক কিছু সংগ্রহ করলাম। সাথে উপভোগ করলাম হ্রদের উত্তাল জলরাশি। কিন্তু পরের দিন হতাশ হতে হয়নি। প্রায় 1.5 ঘন্টা গাড়ির পথ পেরিয়ে কিনারমা নামে একটি গ্রামে এলাম। এখানকার ঘরবাড়িগুলি কাঠের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এই বাড়িটিতে গ্রামের ইতিহাস সম্পর্কে একটি প্রদর্শনী আছে। এই মহিলা কাঠের তৈরি বেশ কয়েকটি জিনিসের সাহায্যে আমাদের অনেক কিছু বোঝাবার উদ্যোগ নিলেন। এই বাড়িটির সামনেই অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত স্মোলেনেস্ক ঈশ্বর মায়ের একটি গ্রামীণ চ্যাপেল রয়েছে। চারপাশে বাগান, তারই মাঝে একটি ক্ষীণ জলধারা আছে, যেটি খুব পবিত্র বলে মনে করা হয়। দেখলাম অনেক ট্যুরিস্ট এই ধর্মীয় স্থানে আসেন। এই জলও মাথায় মুখে ছিটিয়ে তারা পরিতৃপ্তি পান। মনে হলো সব দেশের মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি দেখাবার মধ্যে কত মিল। প্রশান্ত পরিবেশে একদিনের ভ্রমণটি বেশ অন্য রকমের অভিজ্ঞতা, মনে দাগ কাটে। সেন্ট পিটার্সবার্গে দেখবার চেষ্টা করতে পারেন দস্তয়েভস্কি মিউজিয়াম। সাহিত্যপ্রেমীরা নিশ্চয় উৎসাহিত হবেন। এবার একটু পরিচয় করাই জার শাসিত রাশিয়ায়
অভিজাত ও উচ্চ বংশের কন্যা সন্তানদের জন্য প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের সাথে। একটি সেন্ট পিটার্সবার্গে স্মলে কনভেন্টের পাশে স্মলে ইনস্টিটিউট। এটি তৈরির উদ্দেশ্য ছিল মেয়েরা যাতে এখানে থেকে পড়াশোনা করতে পারে। এর কথা একটু পরে বলছি। তার আগে আসি মস্কোতে ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে তৈরি নভোডেভিচি কনভেন্ট কমপ্লেক্স মানে ধর্মীয় ভবন বা মঠ সম্পর্কে। মস্কো ভ্রমণে এটি মিস করা যাবে না, কারণ মঠটিকে যে মস্কো ক্রেমলিনের ক্ষুদ্র আকৃতি হিসেবে ধরা হয়, যার ও অভিজাত পরিবারের মহিলাদের থেকে বিশেষ সম্মানীয় নান বা সন্ন্যাসিনী হিসাবে নির্বাচিত মহিলারাই এখানেই থাকতেন। স্থানটি একদিকে রাশিয়ার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাস ও অন্যদিকে প্রধান ঐতিহাসিক ঘটনাবলীর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পরে নানরা এখান থেকে স্থানান্তরিত হন 1917 সালে। অক্টোবর বিপ্লবের পর এটি মিউজিয়াম ফর উইমেন্স ইম্যান্সিপেশন বলে পরিচিত হয়। জায়গাটি অসম্ভব সুন্দর। আপনারা ভবনগুলির ভিতর ও বাইরেটা একটু সময় নিয়ে ঘুরে দেখবেন। অতীতের নানদের কর্মস্থানে এখন এখানে আবার বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়। আমরা এখানে ভালোভাবে ঘুরতে না পারলেও জায়গাটির গুরুত্ব বুঝতে পেরেছিলাম। ফিরে আসি স্মলে ইনস্টিটিউটে। মেয়েদের শিক্ষার অগ্রগতির প্রশ্নে এটি চলছিল ভালোই। বলশেভিক আন্দোলনের শেষের দিকে প্রতিষ্ঠানটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এই সময় বলশেভিক বিপ্লবের নায়ক লেনিন এই স্থানটিকে ব্যবহারের সুযোগ হাতছাড়া করলেন না। বিপ্লবের সময় স্মলনি ইনস্টিটিউট ছিল লেনিনের সদর দপ্তর। এখান থেকেই লেনিন বিপ্লবের জয় ঘোষণা করেছিলেন। পরে জায়গাটি লেনিন মিউজিয়াম হয়। এখন ট্যুরিস্টরা লেনিনের অফিস এবং বসার ঘরগুলি ঘুরে দেখতে পারেন। যে সমাবেশ হল থেকে 1917 সালে অক্টোবর বিপ্লবের বিজয় ঘোষণা করা হয়েছিল সেটিও দেখতে পাবেন। জায়গাটি অবশ্যই ঐতিহাসিক গুরুত্ব আছে। 1917 সালে রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক এবং শিল্প শ্রমিকরা প্রচণ্ড অর্থনৈতিক কষ্টের মধ্যে বাস করতেন। যার শাসন ছিল স্বৈরাচারী ও অদক্ষ, দুর্নীতিতে ভরা। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদান অর্থনৈতিক দুর্দশাকে আরও অনেকখানি বাড়িয়ে তোলে। এই সময় লেনিন দলের ভূমিকা ছিল শ্রমিক ও কৃষকদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা, যাতে তারা জার, অভিজাত শ্রেণী ও বুর্জোয়াদের দ্বারা প্রচারিত জাতীয়তাবাদ, আর্থ সামাজিক ব্যবস্থা আর ধর্মের কৌশলী ব্যাখ্যা ইত্যাদির ওপর যে মিথ্যা চেতনা তৈরি হয়েছিল সেটিকে দূর করার জন্য এরা সমাজতান্ত্রিক চেতনা জাগ্রত করেছিলেন। এ জাতীয় বহু কাজ এখান থেকেই পরিচালনা হতো। এর ফলে কৃষক ও শ্রমিকদের অর্থনৈতিক শোষণের সুবিধার্থে শাসক শ্রেণী যে সাংস্কৃতিক
স্থিতাবস্থা তাঁদের শিখিয়ে যাচ্ছিলেন, সেটাকে বর্জন করে সমস্ত শ্রেণীর সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। অক্টোবর বিপ্লব ৩০০ বছরের জারতন্ত্রের অবসান ঘটিয়ে বুর্জোয়াদেরও পথ না ছেড়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু জার শাসনের চমকপ্রদ কাজগুলি সম্পূর্ণভাবে নষ্ট করেনি। আগের ভিডিওগুলিতে যে সমস্ত ঐতিহাসিক স্থান আমরা দেখিয়েছি তা এই বক্তব্যকে সমর্থন করবে। তেমনই এক স্থাপত্য হলো পিটারহফ প্যালেস, যেটা নিশ্চয় অজস্র গরিব কারিগর ও শ্রমিকদের হাড় ভাঙা পরিশ্রমের ফল। রাজা রাজরাদের প্রাসাদে স্থাপত্যের কাজ থাকবে, বিশাল অঙ্গন যুক্ত হবে, প্রচুর গাছগাছালি থাকবে, এটা আমরা কিছুটা কল্পনা করতে পারি। এই প্যালেসটির মধ্যে রাজা রাজরাদের জৌলুস তো আছে, তার উপর অসংখ্য ফোয়ারার সাহায্যে এখানে এক অন্য ধরনের সৌন্দর্য এরা ফুটিয়ে তুলেছে। কারিগরি ও প্রযুক্তি জ্ঞান প্রয়োগ করে এই ফোয়ারাগুলিকে চালানোর জন্য কোনো মোটরের সাহায্যও নেওয়া হয়নি। পিটারহফের এই ফোয়ারাগুলির জন্য প্রয়োজনীয় জল আসত কয়েকটি জলাধার থেকে। এই জলাধারগুলি অবস্থিত ছিল প্রায় ১৭৬ মিটার উঁচুতে ইজহোরা প্লেটোতে। ওই অঞ্চলের অজস্র ঝর্ণার জল ও বৃষ্টির জলকে ধরে রাখার ব্যবস্থা করে রাখা হয়েছিল। সেই জল তারা পাইপের মাধ্যমে দিয়ে চালনা করে বিভিন্ন ধরনের ফোয়ারা তৈরি করেছিলেন। এখানে দেখা যায় এই ফোয়ারার উচ্চতা প্রায় ২১ মিটার পর্যন্ত হয়ে থাকে। এবার রাশিয়া সফর শেষ, কিন্তু দেশকাল স্থানপাত্রের ঊর্ধ্বে চিরন্তন এমন আনন্দ অনুভূতি থেকেই যায়।